দুবছরে উদ্ধার হয়নি নরসিংদী কারাগারের লুটের অস্ত্র গোলাবারুদ, অনেক কয়েদি পলাতক। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে জনমনের শঙ্কা। নাটোরের শহর গ্রামে বেপরোয়া হয়ে উঠছে মাদক কারবারি, বাড়ছে চুরি ছিনতাই সহ নানা অপরাধ। প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি স্থানীয়দের। ইয়াং জেনারেশন এই মাদকের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে, শিক্ষার পরিবেশ বিনষ্ট হচ্ছে। রাস্তাঘাটে সবসময় মাদক সেবীরা আড্ডা দেয়। বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ফুঁসে উঠেছে বরগুনার নদ নদী, প্লাবিত নিচু ও চরাঞ্চল। পটুয়াখালীতে পানির তোড়ে ধসে গেছে সড়ক, বিধ্বস্ত স্লুইস গেট, ভোগান্তিতে বাসিন্দারা। ভারী বৃষ্টি হলে কোমর পানিতে ডুবে যায় কুমিল্লা নগরী। কোটি কোটি টাকা ব্যয়ের পরও নেই জলাবদ্ধতার স্থায়ী সমাধান, ভোগান্তিতে নগরবাসী। এই মোড়টাতেই একেবারে হাঁটু সমান পানি থাকে, প্রচুর পরিমাণ পানি। এখানে পানি নেওয়ার কোনো ব্যবস্থা নাই। মালামাল তো নষ্ট হইতেছে, আমাদের ফার্নিচার ভিজতেছে, আবার শুকাইতেছে, আবার পলিশ করতেছে। অপরিকল্পিত নগরায়ন ও বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতায় ভুগছে সিলেট নগরবাসী। বারবার মাস্টার প্ল্যানের ঘোষণা এলেও সমন্বয়ের অভাবে নেই কাঙ্ক্ষিত পরিবর্তন। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজন আপনাদের সঙ্গে আছি জানসিন জুথিকা। 2024-এর জুলাই আন্দোলনের সময় 19 জুলাই নরসিংদী জেলা কারাগারের মূল ফটক ভেঙে ফেলে বিক্ষুব্ধ জনতা। এ সময় কারাগারে অগ্নিসংযোগ করার পাশাপাশি লুট করা হয় ব্যারাকের 85টি অস্ত্র ও 8,000 রাউন্ড গোলাবারুদ। কারাগার থেকে বের হয়ে পড়েন সব কয়েদি। পরে কিছু অস্ত্র উদ্ধার ও অধিকাংশ কয়েদি জেলে ফিরলেও 2 বছরে অধরা রয়েছেন বেশ কিছু সংখ্যক কয়েদি। উদ্ধার হয়নি অনেক অস্ত্র ও গুলি। এসব অস্ত্র ও গুলি উদ্ধার না হওয়ায় জেলায় বেড়েছে সন্ত্রাসী কার্যক্রম। কাউসার আহমেদের ছবিতে রাকিবুল ইসলামের প্রতিবেদন। 24 জুলাই আন্দোলন চলাকালীন সময়ে আজকের দিন বিকেলে নরসিংদী জেলা কারাগারের মূল ফটক ভেঙে ফেলে বিক্ষুব্ধ জনতা। এরপর অগ্নিসংযোগ করে লুট করা হয় ব্যারাকে থাকা 85টি অস্ত্র এবং প্রায় 8,000 রাউন্ড গোলাবারুদ। এ সময় কারাগার থেকে বের হয়ে পড়ে 826 কয়েদির সবাই। এরপর কারাগার ভাঙার মামলা নিয়েও চলে নানা নাটকীয়তা। কারাগারে বন্দী থেকেও মামলার আসামি হয় অনেকে। আর লুট হওয়া অস্ত্র এখনো আতঙ্ক ছড়াচ্ছে জেলা জুড়ে। ওভারঅল নরসিংদী জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যাপকভাবে একদম তলানিতে নিয়ে গেছে। আমরা মনে করি এইসব যে সকল সন্ত্রাসী এবং অপরাধীদের হাতে এই অস্ত্রগুলো আছে, অবিলম্বে এই অস্ত্রগুলো উদ্ধারের ব্যবস্থা করা হবে। একই বছর কারাগারটি সংস্কার করে পুনরায় বন্দী রাখার উপযুক্ত করা হয়। ঘটনার 2 বছর পেরিয়ে যাওয়ার পর এখনও উদ্ধার হয়নি 27টি অস্ত্র এবং 6,000 রাউন্ডের বেশি গোলাবারুদ। আত্মসমর্পণ এবং অভিযানের মাধ্যমে কারাগারে 600-র বেশি কয়েদি ফেরানো গেলেও এখনও অধরা 166 জন। বিপুল পরিমাণ গোলাবারুদ সহ অস্ত্র ও জেল পলাতক আসামিরা পলাতক থাকায় চরাঞ্চল সহ জেলার বিভিন্ন অঞ্চলে বেড়েছে সন্ত্রাসী কার্যক্রম। কিছু কিছু আসামি কিন্তু কোর্টে আইসা সেচ্ছে আবার আত্মসমর্পণ করছে। কাজেই তারা যদি সত্যিকার অর্থে খুব খারাপ লোক হতো তাহলে তারা কিন্তু আত্মসমর্পণ করত। যারা আত্মসমর্পণ করে নাই তারা অবশ্যই এই অস্ত্র লুটির সাথে জড়িত। অস্ত্রগুলি এখনো উদ্ধার হয় নাই। ওই অস্ত্রগুলি দিয়ে নরসিংদী জনপদ অবশ্যই বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা থেকে যায় এবং এমনকি নরসিংদী সদরের আলোকবালি এবং রায়পুরা নিরক্ষায় ইদানিং একাধিক বন্দুক যুদ্ধ হয়েছে এবং একাধিক ফুলকারপি হয়েছে এবং ভবিষ্যতে নরসিংদীবাসীর জন্য এটা অত্যন্ত হুমকির ব্যাপার। চরাঞ্চলের প্রত্যেকটা ঘর একদম প্রত্যেকটা ঘরের লোক আতঙ্কে থাকে যে কোন সময় কার বাড়িতে আক্রমণ করে, এবং তারা সকলে কি করে যে হচ্ছে আপনার মাস্ক পরে মুখোশ পরে তারা অস্ত্র নিয়ে বাড়িতে যায়। পলাতক আসামিদের কারাগারে ফিরিয়ে আনা সহ জেলার আইন শৃঙ্খলার উন্নতির লক্ষ্যে কাজ চলছে বলে দাবি পুলিশের। যদিও উদ্ধার হওয়া সকল অস্ত্র এখনো বুঝে পায়নি কারা কর্তৃপক্ষ। অগ্নিসংযোগে তো আসলে গোটা কারাগারই অগ্নিদগ্ধ হয়ে গিয়েছিল এবং অফিস পুরাটাই তো পুড়ে গিয়েছিল এবং ওই সময় যত নথি রেকর্ডপত্র কম্পিউটার ছিল সবই তো ধ্বংস হয়ে গেছে। যার কারণে আমরা প্রতিনিয়তই দাপ্তরিক কাজে কিছু সমস্যার সম্মুখীন হচ্ছি।
তারপরে আমরা চেষ্টা করছি আমরা এই সমস্যা থেকে ওভারকাম করার জন্য। 85টির মতো অস্ত্র মিসিং হয়, তার মধ্যে আমরা 59টি অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছি। অবশিষ্ট অস্ত্রগুলো উদ্ধারের জন্য অভিযান তৎপরতা অব্যাহত আছে, নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জুলাই আন্দোলনে নরসিংদী জেলায় 20 জনের বেশি শহীদের ছাড়াও জেলা প্রশাসনের তালিকাভুক্ত আহতের সংখ্যা 443 জন, যদিও বেসরকারি হিসেবে এর সংখ্যা হাজারের বেশি। রাকিবুল ইসলাম, এখন নরসিংদী। নাটোরে উদ্বেগজনক হারে বাড়ছে মাদকের বিস্তার। শহর থেকে গ্রাম প্রকাশ্যে চলছে মাদক কেনাবেচা ও সেবনের অভিযোগ। স্থানীয়দের দাবি, রাজনৈতিক প্রভাব, দুর্বল নজরদারি ও ধীরগতির অভিযানের সুযোগে আরও বেপরোয়া হয়ে উঠছে মাদক কারবারি। এতে মাদকে জড়িয়ে পড়ছে তরুণ যুবকরা, বাড়ছে ছুরি ছিনতাই সহ নানা অপরাধ। তবে পুলিশ বলছে মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। বিস্তারিত মাহবুব হোসেনের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন জাহিদুল ইসলাম সুমন। উত্তরাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত নাটোর দেশের বিভিন্ন জেলার সঙ্গে সড়ক যোগাযোগের গুরুত্বপূর্ণ এই জেলাকে বলা হয় গেটওয়ে জেলা। আর এই অবস্থানকে কাজে লাগিয়ে মহাসড়ক ও আন্তঃজেলা সীমান্ত পথে প্রতিনিয়ত প্রবেশ করছে গাঁজা, ইয়াবা, ফেনসিডিল সহ বিভিন্ন ধরনের মাদক। জেলার বিভিন্ন এলাকায় অনেকটা প্রকাশ্যেই চলছে মাদক বেচা কেনা। শহর থেকে গ্রাম হাত বাড়ালেই মিলছে মাদক, ফলে বাড়ছে মাদকাসক্তের সংখ্যা। প্রকাশ্য মাদক সেবন ও বিক্রির ঘটনা ঘটলেও কার্যকর প্রতিরোধ চোখে পড়ে না। প্রশাসনের নজরদারি ও অভিযানের ধীর গতিকে মাদক বিস্তারের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করছেন কেউ কেউ। মাদক যারা ব্যবসায়ী তাদেরকে না ধরে খোরেরকে ধরে তুলি, খোরেরকে ধরে খোরের থেকে কিছু টাকা আদায় করে ছেড়ে দেয়। তাহলে ওরা ব্যবসায়িক ধরুক, তাহলে তো বাংলাদেশের মাদক থাকে না। স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী ও যুবকদের একটি অংশ সহজেই মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছে। মাদকাসক্তের কারণে বাড়ছে চুরি, ছিনতাই সহ নানা অপরাধ। স্থানীয়দের দাবি, কোথাও কোথাও মাদক বিরোধী সচেতন কার্যক্রম চললেও রাজনৈতিক প্রভাবের কারণে বড় মাদক কারবারিরা থেকে যাচ্ছেন ধরাছোঁয়ার বাহিরে। এটা এখন বর্তমানে এমন বিস্তার করেছে যে এটা বলার মতো না, এবং প্রায় ঘরে ঘরে ইয়াং জেনারেশন এই মাদকের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে। পরিমাণে মাদক ব্যবসায়ী এবং মাদক সেবনকারী বেড়ে গেছে যে শিক্ষার পরিবেশ বিনষ্ট হচ্ছে। ব্যবসায়ীরা ব্যবসার সাথে জড়িত, এদেরকে দেখা যাচ্ছে যে আজকে রাত্রে ডিবি এসে উঠা নিয়ে গেল, পরবর্তী মাঝখানে 2 দিন পরে আবার দেখতেছি সেই মোটরসাইকেলে রাউন্ড চলতেছে। তারা তাদের বিক্রি কার্যক্রম অনবরত চালু রাখছে। অনেকের মতে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির পরিবর্তন এবং অভিযানের সময় অনাকাঙ্ক্ষিত জনসমাগম বা মব পরিস্থিতির আশঙ্কায় মাঠ পর্যায়ে মাদক বিরোধী তৎপরতা কিছুটা কমেছে। সেই সুযোগে সক্রিয় হয়ে উঠেছে মাদক ব্যবসায়ীরা। মাদক সেবীরা একদিক থেকে চাঁদাবাজ, তারপরে সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত, একই সাথে তারা কিন্তু ধর্ষণের মতো একটি খুব সমাজকে অস্থির করে দেওয়ার মতো কাজের সাথে তারা কিন্তু জড়িত। এটাকে লাগাম দেওয়া খুব জরুরি, এবং সেই ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে আইন শৃঙ্খলা বাহিনী যে তাদের পূর্ণতার যে শক্তি নিয়ে মাঠে নামা, সেটি আমরা দেখছি না। তবে পুলিশ বলছে মাদক কারবারিদের গ্রেপ্তারের অল্প সময়ের মধ্যেই অনেকে জামিনে বেরিয়ে আবারও একই অপরাধে জড়িয়ে পড়ায় কাঙ্ক্ষিত সুফল মিলছে না। এজন্য সমাজের সব শ্রেণী পেশার মানুষের সহযোগিতার প্রয়োজন। আমরা প্রতিনিয়ত মামলা দিচ্ছি, অভিযান হচ্ছে, আসামি গ্রেপ্তার হচ্ছে, কোনো না কোনো ভাবে ওরা আবার জামিনে বের হয়ে আসছে, আবার মাদক ব্যবসার সঙ্গে বা মাদক সেবনের সাথে জড়িত হয়ে যাচ্ছে। এই জায়গাগুলোতেও সবাইকেই কাজ করতে হবে। সীমান্ত ও মহাসড়ক দিয়ে মাদক প্রবেশ ঠেকাতে কঠোর নজরদারি, গোয়েন্দা তৎপরতা বাড়ানো, যৌথ অভিযান জোরদার এবং সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিচ্ছেন সচেতন নাগরিক ও সংশ্লিষ্টরা। তাদের আশা, সমন্বিত উদ্যোগী পারে নাটোরকে মাদকের ভয়াবহ বিস্তার থেকে রক্ষা করতে। মাহবুব হোসেন, এখন নাটোর। অমাবস্যা ও বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপের প্রভাবে ফুঁসে উঠেছে বরগুনার সব নদ নদী। পায়রা, বিষখালী ও
বলেশ্বর নদীর জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে অন্তত 30 মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে প্লাবিত হয়েছে নিচু ও চরাঞ্চল। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন বেড়িবাঁধের বাইরে থাকা বাসিন্দারা। এদিকে ফেরিঘাটের গ্যাংওয়ে তলিয়ে ব্যাহত হচ্ছে যান চলাচল। এই বিষয়ে আরও জানাতে বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সুজনা কোন। সুজন, আজকের আবহাওয়া পরিস্থিতি কি দেখছেন সেখানে, আর নিম্নাঞ্চলের পানি নেমেছে কিনা জানাবেন। জ্যোতিকা, নিম্নাঞ্চলের পানি কিন্তু এখন নেই, তবে কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেই নিম্নাঞ্চল কিন্তু প্লাবিত হবে এমনটাই কিন্তু জানিয়েছে স্থানীয়রা। অর্থাৎ জোয়ার কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং আমরা দেখতে পেয়েছি যে বরগুনার 3টি নদী পায়রা, বিষখালী এবং বলেশ্বর, এই 3 নদীর পানি কিন্তু ফুসে উঠেছে। অর্থাৎ প্রায় বিপদ সীমার 30 সেন্টিমিটার উপরে কিন্তু প্রবাহিত হচ্ছে এই 3 নদীর পানি। এর ফলে কিন্তু 2 থেকে 3 ফুট পানি কিন্তু বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চলগুলো কিন্তু প্লাবিত হয়েছে। বিশেষ করে বরগুনা সদরের নলটোনা কিংবা তালতলি বেশ কিছু এলাকা এবং পাথরঘাটার বেশ কিছু এলাকা, অর্থাৎ এই 3 স্পটে কিন্তু প্রচুর পরিমাণে ভাঙন কবলিত বেড়িবাঁধ রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে যে 805 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে বরগুনা জেলায় এবং এর মধ্যে কিন্তু 44 কিলোমিটার বেড়িবাঁধ কিন্তু ভাঙন প্রবণ এবং অতি ঝুঁকিপূর্ণ রয়েছে 14 কিলোমিটার। এই 14 কিলোমিটার বেড়িবাঁধ কিন্তু স্বাভাবিক জোয়ারের থেকে 4 থেকে 5 ফুট পানি বেশি হলেই কিন্তু এইসব বেড়িবাঁধ ভাঙার কিন্তু একটি শঙ্কা তৈরি হয় এবং এর গত বছরও কিন্তু এরকম ভাঙার কিন্তু যে নজির সেটি কিন্তু স্থানীয়রা দেখতে পেয়েছে এবং তারা কিন্তু অভিযোগ করেছে যে এই বারবারই বেড়িবাঁধ নির্মাণ কিংবা ভেঙে যাওয়া এগুলো কিন্তু বারবারই তারা অনিয়ম দুর্নীতির বিষয়ে কিন্তু উল্লেখ করেছে। তারা বলছেন যে বেড়িবাঁধ নির্মাণের ক্ষেত্রে তাদের যে স্থায়িত্ব, বিশেষ করে ব্লক কিংবা জিও ব্যাগ ফেলে বেড়িবাঁধ নির্মাণের দাবি তারা বারবারই করছেন এবং তারা বলছেন যে এই বেড়িবাঁধ কিন্তু উপকূলীয় মানুষের জন্য একটি রক্ষা কবচ হিসেবে তারা দাবি করছেন। তারা বলছেন যে এর আগেও কিন্তু তারা দেখেছে যে প্রতি বছর যে বেড়িবাঁধ নির্মাণ করা হয় সেই বেড়িবাঁধ কিন্তু 1 বছরে টিকছে না। আমরা কিন্তু গতকালকেও দেখেছি যে বরগুনার 2টি ফেরিঘাট, অর্থাৎ পুরোঘাটা আমতলী ফেরিঘাট এবং বানসুটকি যে ফেরিঘাট, সেই ফেরিঘাটের গ্যাংওয়ে সড়কও কিন্তু তলিয়ে গিয়ে মানুষের বেশ দুর্ভোগের শিকার হয়েছে এবং আমরা দেখতে পেয়েছি ফুলজুরি এলাকায় কিন্তু বেড়িবাঁধের বাইরে যেসব মানুষ বসবাস করে তারা কিন্তু বেশ দুর্ভোগের মধ্যে পড়েছে এবং 2 থেকে 3 ফুট পানি বৃদ্ধি পেয়েছে। এতেই কিন্তু তাদের ঘরবাড়ির একেবারে দোরগোড়ায় কিন্তু পানি এসে পৌঁছেছে, অর্থাৎ আর 2 থেকে 2.5 ফিট পানি হলেই কিন্তু তাদের ঘরবাড়ির কিন্তু বিশেষ করে তাদের ঘরে থাকার মতো অবস্থা কিন্তু থাকবে না, এমনটি কিন্তু তারা বলছেন এবং তারা বলছেন যে বেড়িবাঁধের বাইরে যারা বসবাস করে তারা কিন্তু এই যে জোয়ারের চাপ কিংবা পানি বেশি বৃদ্ধি পাওয়ার পরে যদি কোনো ঝড় কিংবা বন্যার যদি আসে তাহলে কিন্তু তাদের ঘরবাড়ি টিকবে কিনা সেটি কিন্তু সেই আতঙ্ক নিয়ে কিন্তু তাদের দিন রাত পার করতে হচ্ছে এবং তারা বলছেন যে এই তাদের জন্য কিন্তু বারবারই কিন্তু বলা হয়েছে তারা যে বন্যার সময় যে সাইক্লোন শেল্টারে যারা অবস্থান নেয় সেই সাইক্লোন শেল্টারেও কিন্তু তাদের গাদাগাড়ি করে থাকতে হয়। পর্যাপ্ত সাইক্লোন শেল্টার কিন্তু বরগুনাতে নেই, তার সেই অভিযোগও কিন্তু তারা করেছেন যে এই যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কিন্তু বরগুনার উপকূলীয় মানুষজন কিন্তু বেশ ক্ষতির সম্মুখীন হয়। তারা বলছেন যে এই যে জোয়ারের পানি কিংবা বন্যার পানি কিন্তু বেড়িবাঁধ ভেঙে কিংবা উপচে কিন্তু লোকালয়ে ঢুকে কিন্তু তাদের জানমালের ব্যাপক ক্ষতি হয়। বিশেষ করে তারা গবাদি পশু, মাছের ঘের কিংবা বসত বাড়ি নিয়ে কিন্তু তারা বেশ চিন্তার মধ্যে থাকে। অন্য একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, বরগুনায় কিন্তু প্রায় 1 লাখেরও বেশি কিন্তু জেলে পরিবার রয়েছে, যার কারণে বিশেষ একটি অংশ কিন্তু তারা কিন্তু এই সময়টায় অর্থাৎ এই ইলিশের যে ভরা মৌসুম চলছে এই মৌসুমে কিন্তু তারা ইলিশ শিকার করবেন এবং তারা কিন্তু ধার দেনায় কিন্তু জর্জরিত থাকে। বিশেষ করে উপকূলীয় জেলেরা তারা আশা করেন যে বছরের এই সময়টায় তারা পর্যাপ্ত ইলিশ সংগ্রহ করবেন এবং সেটি বিক্রি করে তাদের ধার দেনা পরিশোধ করবে। কিন্তু দীর্ঘ 58 দিনের নিষেধাজ্ঞা শেষ হয় গত মাসেই, সেই নিষেধাজ্ঞা শেষে কিন্তু এই পরপর 2 বার কিন্তু এই যে বৈরী আবহাওয়া অর্থাৎ দেশের 4 সমুদ্র বন্দরকে কিন্তু 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেওয়ার পর থেকে কিন্তু জেলা ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে কিংবা কোস্টগার্ডের পক্ষ থেকেও কিন্তু বলা হয়েছে যে সমুদ্রে যেসব জেলেরা অবস্থান করছে তাদের তীরে অর্থাৎ উপকূলে নিরাপদ আশ্রয় ফিরে আসার জন্য তারা কিন্তু মোবাইল ফোনের মাধ্যমে বলা হয়েছে এবং জেলা ট্রলার মালিক সমিতির যিনি সভাপতি রয়েছে গোলাম মোস্তফা চৌধুরী, তার সঙ্গে আমার কথা হয়েছে। তিনি যেমনটি জানিয়েছে যে বেশিরভাগ ট্রলারই কিন্তু ইতিমধ্যে তারা উপকূলে এসে নিরাপদ আশ্রয় তারা এসেছেন এবং বেশ কিছু ট্রলার কিন্তু পাথরঘাটা এবং তালতলি কিংবা বরগুনা সদরের কিছু ট্রলার কিন্তু ইতিমধ্যে তারা সুন্দরবন সহ সাতক্ষীরা, বাগেরহাট এইসব অঞ্চলে কিন্তু তারা আশ্রয় নিয়েছে, এমনটাই কিন্তু জানিয়েছে জেলা ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে। এবং তা জেলেরা কিন্তু আরেকটি অভিযোগ করেছে যে এই বৈরী আবহাওয়ার মধ্যেও কিন্তু কিছু জেলেরা কিন্তু ধার দেনার চাপে কিন্তু তারা সমুদ্রে অবস্থান করে অর্থাৎ মাছ শিকারে যায় এবং
আমরা দেখতে পেয়েছি যে গত 10 থেকে 12 দিন আগেও কিন্তু বরগুনার তালতলির একটি ট্রলার এফবি জাহান নামে একটি ট্রলার প্রায় 18 জন জেলে নিয়ে সমুদ্রে কিন্তু কুয়াকাটা থেকে 50 থেকে 60 কিলোমিটার গভীরে কিন্তু তারা সেই ট্রলারটি কিন্তু ডুবে যায়, যার কারণে কিন্তু এই ট্রলারে থাকা 18 জনের মধ্যে 16 জনকে বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হলেও সর্বশেষ কিন্তু সেই ডুবে যাওয়ার ট্রলার এবং একজনের মরদেহ কিন্তু উদ্ধার করা হয়েছে এবং বাকি এখনো একজন জেলের কিন্তু লাশ উদ্ধার করা সম্ভব হয়নি। তো এই ছিল আমার কাছে বরগুনা থেকে সবশেষ। বরগুনা থেকে সবশেষ খবর জানাতে যুক্ত ছিলেন সূচনা কোন। অন্যদিকে পটুয়াখালীর কলাপাড়ার ধানখালীতে নদীর পানির তোরে ধসে পড়েছে গুরুত্বপূর্ণ সড়ক, বিধ্বস্ত হয়েছে স্লুইস গেট, ঝুঁকি নিয়ে চলাচল করছেন মানুষ। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সেখান থেকে জসিম পারভেজ। জসিম, পটুয়াখালীতে আজকের আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন এবং নদীর পানির তোরে ধসে পড়েছে গুরুত্বপূর্ণ সড়কগুলো, সে নিয়ে কি ব্যবস্থা নেওয়া হয়েছে জানাবেন? আসলে এখন কিন্তু সকল নদ নদীর পানি গতকালকের মতো আজও কিন্তু অস্বাভাবিক হারেই বেড়েছে। কেননা আপনি জানেন যে পূবালি বাতাস যদি ঝড়ো বেগে প্রবাহিত হয় তাহলেই সমুদ্র নদ নদী সকল কিছুই কিন্তু পানি ফুসে ওঠে। আজও কিন্তু প্রবল বাতাস বয়ে যাচ্ছে আর এই বাতাসের তোরেই সমুদ্র নদ নদীর পানি ফুসে উঠেছে, আর ফুসে ওঠার কারণেই কিন্তু উত্তাল হয়ে উঠেছে সমুদ্র এবং এখানকার নদ নদী। আমি এখন দাঁড়িয়েছি পটুয়াখালীর যে কলাপাড়ার যে টিয়াখালী খালের নদীর তীরে। আপনি দেখতে পাচ্ছেন এই নদের যে পানি, সেই পানির তোড়ে গত এক সপ্তাহ ধরে প্রবল স্রোতে এই টিয়াখালী যে মধ্য লোন্দা গ্রামের যে সড়কটি সেটিও বিধ্বস্ত হয়েছে এবং একই সঙ্গে ধসে পড়েছে এখানকার এক মুখা একটি সুলিজ। আর এই সুলিজটি ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এখানকার পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ তারা ভাঙন রোধের জন্য 500 জিও ব্যাগ তারা এখানে স্থাপন করেছেন ভাঙন রোধ করার জন্য। এবং একই সঙ্গে আমরা দেখেছি যে এইখানকার যে স্থানীয় যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে আর এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যোগাযোগের ব্যবস্থাও কিন্তু ভঙ্গুর হয়ে পড়েছে। আর এই সড়ক যোগাযোগ ব্যবস্থা এবং কৃষি জমির অভ্যন্তরের যে কৃষি জমি সেগুলো যে যাতে বীজতলা নষ্ট না হয় এবং জলাবদ্ধতা তৈরি না হয় সে পানি নিষ্কাশনের জন্য এই স্লুইসটি প্রাথমিকভাবে সংস্কার করা হচ্ছে। আর আমরা এখানকার যে কলাপাড়া সার্কেল পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ সার্কেলের যে নির্বাহী প্রকৌশলী শাহ আলমের সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন যে জরুরি ভিত্তিতে ভাঙন রোধে জিও ব্যাগ দিয়ে ভাঙন রোধ করার চেষ্টা করা হচ্ছে এবং শুষ্ক মৌসুমে এখানে একটি স্লুইস নতুন স্লুইস নির্মাণ করা হবে এবং সেইভাবেই তারা এগোচ্ছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। টেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে এমনটি আমাদেরকে জানিয়েছে। আর এখানকার যে এই নদীর পানির কথা যদি বলি, এই টিয়াখালী নদীর স্রোতে প্রায় এই লোন্দা গ্রামের প্রায় 1 কিলোমিটার জুড়েই কিন্তু এরকম ভাঙন শুরু হয়েছে। আর এছাড়া আপনাকে আরও জানিয়ে রাখি পটুয়াখালীর মির্জাগঞ্জ, দুমকি এবং কলাপাড়া, রাঙাবালি, যে চালতিয়াবুনিয়া এ সকল এলাকার যে প্রায় 25 থেকে 30 কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। আর এ সকল ঝুঁকিপূর্ণ এলাকার যে বেড়িবাঁধ রয়েছে সেই বেড়িবাঁধগুলো সংস্কারের জন্য দ্রুত বিধ্বস্ত বা বিপর্যস্ত হলেই দ্রুত সংস্কার করার জন্য সচেষ্ট রয়েছে পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ এবং কলাপাড়া পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। দুটি সার্কেলই সর্বদাই তারা চেষ্টা করছেন যে এই যদি যাতে প্লাবিত এবং ভাঙন রোধ করা যায়। এই ছিল আমার কাছে সবশেষ। বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন জসিম পারভেজ। ভারী বৃষ্টি হলে কোমর সমান পানিতে ডুবে যায় কুমিল্লা নগরী। প্রধান সড়ক থেকে অলিগলি, দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠান এমনকি হাসপাতালেও ঢুকে পড়ে পানি। কোটি কোটি টাকার ব্যয়ের পরও মিলছে না জলাবদ্ধতার স্থায়ী কোনো সমাধান। খালেদ সাইফুল্লাহর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। একসময় কুমিল্লা পরিচিত ছিল পুকুর দিঘির শহর হিসেবে। নগরীতে ছিল 851টি পুকুর ও 9টি বড় দিঘি। কিন্তু নগরায়নের চাপে একের পর এক জলাশয় ভরাট হয়ে গড়ে উঠেছে বহুতল ভবন ও বিভিন্ন স্থাপনা। এমনকি প্রাকৃতিক জলাধার ভরাট করে নির্মাণ করা হচ্ছে ডিসি পার্ক ও কারাগারের আবাসন প্রকল্প।
বৃষ্টি নামলেই থমকে যায় কুমিল্লা নগরীর স্বাভাবিক জীবন। সম্প্রতি দেখা যায় 90 মিলিমিটার বৃষ্টিতে সড়ক পরিণত হয়েছে খালে আর গলিপথ হয়েছে চলাচলের অনুপযোগী। দোকানপাট, বাসাবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতাল কোথাও রেহাই নেই জলাবদ্ধতা থেকে। প্রতি বছর একই দুর্ভোগে খুব বাড়ছে নগরবাসীর। এই মোড়টাতেই একেবারে হাঁটু সমান পানি থাকে। স্কুল এই রোডটা দিয়ে আমরা স্কুলে যাই, বাজারে যাই। অশোকতলা, সাহাবিতান, বিসিক প্রচুর পরিমাণ পানি। এখানে পানি নামার কোনো ব্যবস্থা নাই। মালামাল তো নষ্ট হইতেছে, আমাদের ফার্নিচার ভিজতেছে, আবার শুকাইতেছে, আবার পলিশ করতেছে। মাত্র 153 বর্গ কিলোমিটার আয়তনের এই সিটি কর্পোরেশনে অপরিকল্পিত নগরায়নের ভোগান্তি তীব্র হচ্ছে প্রতিদিনই। জলাবদ্ধতা নিরসন হচ্ছে না, বরং আরও প্রকট হচ্ছে। তার মধ্যে প্রধান যে কারণ সেটা হল প্রাকৃতিক খাল এবং পানি নিষ্কাশনের যে ব্যবস্থাগুলো ছিল সেগুলো সংকুচিত হয়ে গেছে। আমাদের কুমিল্লা সিটি কর্পোরেশন হওয়ার পর থেকে আমরা যেই দাবিটা বারবার করে এসেছি যে আপনারা একটা পরিসংখ্যান করেন কুমিল্লা সিটিতে কত সংখ্যক লোক থাকতে পারে, কত সংখ্যক লোকের বসবাসে আপনারা সুযোগ সুবিধা নিশ্চিত করবেন, সেটা কিন্তু এ পর্যন্ত হয়নি। বছর বছর কোটি কোটি টাকা ব্যয় করেও জলাবদ্ধতা নিরসন হচ্ছে না কেন জানতে চাইলে কর্পোরেশন জানায় খাল ও ড্রেন পুনরুদ্ধার করা হয়নি বলেই সমস্যা প্রকট আকার ধারণ করেছে। অতিবৃষ্টি হয় তখন পানির ফ্লোটা আরও বেড়ে যায়, কিন্তু আমাদের খালের সংখ্যা বা ড্রেনের সংখ্যা কিন্তু আগের মতো রয়েছে। ক্ষেত্রবেশি কিছু কিছু দখল সংকুচিত করে ফেলছে, এই কারণেই জলাবদ্ধতার প্রখরতা বেশি। যেগুলা পানি নিষ্কাশনের যে ব্যবস্থা সেটি কিন্তু যে প্রশস্ত ড্রেনগুলোকে এখন শুরু করে ফেলা হয়েছে, এই ড্রেনগুলোকে আমাদেরকে পুনরুদ্ধার করতে হবে। আমার প্রকল্পটা যদি অনুমোদন হয়ে যায় তাহলে আমি যে খালগুলো দখল হয়ে আছে খালগুলো আমি দখল মুক্ত করতে পারবো। নগরীর ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, পানি নিষ্কাশন ও নগর অবকাঠামো উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে গঠন করা হয়েছে কুমিল্লা ওয়াসা ও কুমিল্লা নগর উন্নয়ন কর্তৃপক্ষ। নগরবাসীর প্রত্যাশা, নগর থেকে মশা, যানজট সহ অন্য সমস্যার পাশাপাশি জলাবদ্ধতা দূর হবে অচিরেই। খালিদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা। ফেনীর তেহমোহনীতে সড়কের দুই পাশে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা বিরাজ করছে। আশপাশের বিভিন্ন ভবন, ব্যাংক ও প্রতিষ্ঠানের ময়লা পানীয় রাস্তায় জমে জলাবদ্ধতা তৈরি করছে। এতে এলাকাবাসী পড়ছেন চরম দুর্ভোগে। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সোলাইমান ডালিম। জলাবদ্ধতা নিরসনে প্রশাসন কি পদক্ষেপ নিয়েছে? জ্যোতিকা, আমরা এখন আছি ফেনী নোয়াখালী আঞ্চলিক যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কের পাশের যে গুরুত্বপূর্ণ বাজার রয়েছে তেমোহনী বাজার এবং পাঁচগাছিয়া বাজার, এই গুরুত্বপূর্ণ বাজারের দুপাশে যে সড়ক রয়েছে দুপাশের সড়কে কিন্তু মহাসড়কের যে 4 লেন উত্তীর্ণ করা হয় তার পরের যে পরিস্থিতি, এখানে কিন্তু কোনো ধরনের ড্রেনেজ ব্যবস্থা তৈরি করা হয়নি, যার ফলশ্রুতিতে কিন্তু এখানে দীর্ঘমেয়াদী যে জলজট এবং জলাবদ্ধতা সেটি তৈরি হয়, যার ফলশ্রুতিতে এখানে বাজারে আসা সাধারণ মানুষ, ব্যাংক, বিমা এবং দোকানপাট অন্যান্য প্রতিষ্ঠানে আসা যারা মানুষ রয়েছেন তাদেরকে নিত্য ভোগান্তিতে পড়তে হয়। এছাড়াও এখানকার যেই একটি প্রাইমারি স্কুল, হাই স্কুল এবং মাদ্রাসা যে শিক্ষার্থীরা রয়েছেন তাদেরকেও এই যে ময়লা এবং দুর্গন্ধযুক্ত পানি সেটি মারিয়ে কিন্তু এখানে আসতে হয়। আমরা আপনাদেরকে দেখাতে চেষ্টা করব এখানকার যারা স্থানীয় মানুষ রয়েছেন এই অসহনীয় দুর্ভোগ থেকে রক্ষা পেতে তারা কিন্তু এই বাজার এবং মহাসড়কের পাশে যে স্থানটি রয়েছে সেখানে তারা মানববন্ধন করছেন এবং তারা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছেন যে খুব শীঘ্র সময়ের মধ্যে যেন তাদের যে এই যে দীর্ঘদিনের যে ভোগান্তি সেটি কিন্তু দূর করা হয়। তারা বলছেন ফেনী নোয়াখালী আঞ্চলিক যে মহাসড়ক, এই মহাসড়কটি 4 লেনে উত্তীর্ণ করার পরে কিন্তু মহাসড়কের দুই পাশে যে ড্রেনেজ ব্যবস্থা থাকার কথা সেই ড্রেনেজ ব্যবস্থা কিন্তু করেনি, তার ফলশ্রুতিতে কিন্তু এই জলাবদ্ধতা তৈরি হয়। এই জলাবদ্ধতা শুধু বর্ষা মৌসুমে নয়, বর্ষা ছাড়াও বছরের অন্যান্য যে সময় রয়েছে সেই সময় জলাবদ্ধতা তৈরি হয়। বলা চলে সারা বছরই এই যে জলাবদ্ধতা, এই জলাবদ্ধতার কারণে নোংরা পানি মারিয়ে কিন্তু মানুষকে যে স্থানীয়রা রয়েছে তাদেরকে চলাফেরা করতে হয় এবং এই নোংরা পানিতে ডেঙ্গু মশা সহ অন্যান্য যে পানিবাহিত রোগ সেটিও কিন্তু ছড়াচ্ছে বলে সাধারণ যারা আজকে মানববন্ধনে এসছেন তারা আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন তারা সরকার কাছে এবং ইউনিয়ন পরিষদের কাছে দীর্ঘদিন ধরে দাবি জানাচ্ছেন, কিন্তু তাদের যে দাবি সেটির কোনো ধরনের সুরা হচ্ছে না। তারা পানি উন্নয়ন বোর্ডকে আহ্বান জানিয়েছেন যে মহাসড়কের গুরুত্বপূর্ণ এই যে তেমোহনী এলাকা
এই এলাকা থেকে যাতে জলাবদ্ধতা নিরসন হয় এবং সেটির জন্য স্থানীয় যে প্রশাসন এবং ইউনিয়ন পরিষদ এবং পানি উন্নয়ন বোর্ড যেন ব্যবস্থা গ্রহণ করে। অপরদিকে আজকে মানববন্ধনে যারা বক্তব্য দিয়েছেন তারা বলেছেন যে মহাসড়কটি যখন 4 লেনে উত্তীর্ণ করা হয় তখন কিন্তু এটিকে দুই পাশে যে ড্রেনেজ ব্যবস্থা রাখার কথা সেটি রাখা হয়নি। এই ড্রেনেজ ব্যবস্থার জন্যই কিন্তু তারা আজকে সড়কে দাঁড়িয়েছেন। এ ছিল আমাদের কাছে ফেনী নোয়াখালী মহাসড়কের পাশ থেকে সর্বশেষ। ফেনীতে জলাবদ্ধতায় সে খবর জানাতে যুক্ত ছিলেন সোলাইমান তালিম। গ্যাসের অভাবে প্রায় 1.5 বছর ধরে বন্ধ রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার ইউরিয়া উৎপাদন। দীর্ঘ সময় ধরে উৎপাদন বন্ধের কারণে নষ্ট হচ্ছে মূল্যবান সব যন্ত্রাংশ। এ নিয়ে বিস্তারিত জানাতে আশুগঞ্জ সার কারখানা থেকে যুক্ত হচ্ছেন আজিজুল সঞ্চয়। কবে নাগাদ চালু হতে পারে আশুগঞ্জ সার কারখানা, জানাবেন কর্তৃপক্ষ কি বলছে? যুথিকা, তার আগে আপনাকে জানিয়ে রাখি 1983 সালে এই আশুগঞ্জের মেঘনাপাড়ে এই আশুগঞ্জ সার কারখানার যাত্রা শুরু হয় এবং তখন থেকে এটি বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করে। শুরুর দিকে প্রায় প্রতিদিন 1600 মেট্রিক টনের মতো উৎপাদন করতে পারলেও তবে এখন ধীরে ধীরে কিন্তু এটির কার্যক্ষমতা কমে যায়। তবে এখন সর্বশেষ কিন্তু এটি গেল বছরের 1 মার্চের আগ থেকে যখন উৎপাদন চালু ছিল তখন কিন্তু প্রতিদিন প্রায় 1150 টন ইউরিয়া সার উৎপাদন করতে পারত এই কারখানাটি। এবং এখানকার উৎপাদিত ইউরিয়া সার আশুগঞ্জ ছাড়াও কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার ছাড়াও প্রায় 7টি কমান্ডভুক্ত জেলাতে সরবরাহ করা হয়ে থাকে। তবে গত 1 মার্চ থেকে এই গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার ফলে কিন্তু এখানে উৎপাদন বন্ধ রয়েছে। আমরা কথা বলেছিলাম এই সার কারখানার এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু কাউসারের সঙ্গে। তিনি জানিয়েছেন যে মূলত প্রতিদিন এই সার কারখানাটির উৎপাদন চালু রাখতে গেলে প্রায় 48 মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন হয়। তবে এখন গ্যাস সংকটের কারণে কিন্তু তাদেরকে গেল বছরের 1 মার্চ উৎপাদনরত অবস্থায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার ফলে তাদের উৎপাদনটি বন্ধ হয়ে যায় এবং এই উৎপাদন বন্ধের ফলে কিন্তু প্রতিদিন প্রায় 5 কোটি টাকার মতো সার উৎপাদন থেকে তারা ব্যাহত হচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা কথা বলেছিলাম এই সার কারখানার মহাব্যবস্থাপক প্রশাসন তাজুল ইসলাম ভূঁইয়ার সঙ্গে। তিনি জানিয়েছেন যে তারা বারংবার তারা বিসিআইসির মাধ্যমে তারা পেট্রোবাংলার সঙ্গে তারা যোগাযোগ করছেন গ্যাসের জন্য, তবে তাদেরকে এখনো পর্যন্ত কিন্তু আসলে গ্যাস দেওয়া হয়নি। যদিও আমরা কথা বলেছিলাম এখানকার যে তথ্যটি পেয়েছি কর্তৃপক্ষের কাছ থেকে, তারা বলছেন যে অর্থাৎ এই ব্রাহ্মণবাড়ির দুই আসনের যিনি সংসদ সদস্য আছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, তিনি কিন্তু সংসদেও এটি নিয়ে তিনি কিন্তু জ্বালানি প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছিল। তখন কিন্তু মন্ত্রী বলেছিলেন যে 1 মে থেকে এখানে গ্যাস সরবরাহ করা হবে। যদিও কিন্তু মন্ত্রী ঘোষণার পরেও প্রায় 2 মাসের বেশি সময় পেরিয়ে গেলেও কিন্তু এখনও পর্যন্ত এখানে গ্যাস সরবরাহ করা হয়নি, যার ফলে উৎপাদন কিন্তু বন্ধ রয়েছে। এবং এই উৎপাদন বন্ধের কারণে কিন্তু এখানকার যে মূল্যবান যে যন্ত্রাংশ আসে সেগুলো কিন্তু অনেকগুলো আসলে নষ্ট হয়ে গিয়েছে, যার ফলে আসলে এখন নতুন করে গ্যাস পেলে ওইগুলো দিয়ে আসলে পুরোদম উৎপাদন চালু রাখা কিন্তু বেশ ব্যাক পেতে হবে বলে আমাদেরকে এখানকার কর্তৃপক্ষ বলছেন। এবং মহাব্যবস্থাপক তাজুল ইসলাম ভূঁইয়া বলছেন যে আসলে এখনও কবে নাগাদ তাদের কাছে আসলে গ্যাস আসবে সেটি তারা এখনও পর্যন্ত নিশ্চিত হতে পারেননি। তারা প্রতিবারই কিন্তু তারা কথা বলছেন এখানকার যে আসলে যারা বাক্সাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড যারা আসলে এখানে গ্যাস সরবরাহ করে থাকে তাদের সঙ্গে তারা নিয়মিত যোগাযোগ রাখছেন। যদিও তাদেরকে আসলে প্রতিবারই কিন্তু একটি কথাই কিন্তু বলা হচ্ছে আসলে যেসব কারখানাগুলোকে সার দেওয়ার জন্য বিসিআইসি থেকে বলা হয়ে থাকে তারা সেই কারখানাগুলোতেই তারা গ্যাস সরবরাহ করে থাকেন। তবে আশুগঞ্জ সার কারখানায় কিন্তু এখনও পর্যন্ত গ্যাস সরবরাহের কিন্তু নির্দেশনা তারা পাননি, যার ফলে তারা গ্যাস সরবরাহ করতে পারছেন না। এবং এটির কারণে কিন্তু এই যে একদিকে যেমন গ্যাস উৎপাদন একদিকে যেমন সার উৎপাদন ব্যাহত হচ্ছে, তেমনি কিন্তু সরকার আসলে এখানে এই কারখানাটি দীর্ঘদিন বন্ধ থাকার ফলে কিন্তু এখানকার যে লোকসান হচ্ছে সেটি কিন্তু অনেক বেশি ভারী হচ্ছে। তো আমার কাছে এই ছিল যুথিকা ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ সার কারখানার উৎপাদন সংক্রান্ত সবশেষ তথ্য। আশুগঞ্জ সার কারখানার খবর জানাতে যুক্ত ছিলেন আজিজুল সঞ্চয়। নেত্রকোনায় ধানের বাজারে সরবরাহ বাড়লেও কমেছে ধানের দাম। মোটা ধান মন প্রতি 100 থেকে 150 টাকা পর্যন্ত কমে বিক্রি হচ্ছে 900 থেকে 1000 টাকায়, আর চিকন ধান বিক্রি হচ্ছে 1150 থেকে 1160 টাকায়। এ নিয়ে আরও জানাতে নেত্রকোনার ধানের হাট থেকে যুক্ত হচ্ছেন রিফাত আহমেদ রাসেল। ধানের দাম নিয়ে কি বলছেন কৃষকরা?
জ্যোতিকা, আপনি যেমনটা বললেন নেত্রকোনার অন্যতম বড় যে ধানটির হাট রয়েছে দুর্গাপুরে, এই ধানের হাটে কিন্তু আজকে সকাল থেকেই ধান নিয়ে আসছেন ব্যবসায়ীরা। তারা যেমনটা বলছেন যে এখন কিন্তু গেল সপ্তাহের বা গত মাসের তুলনায় কিন্তু ধানের দরদামে কিন্তু কিছুটা ব্যবধান হয়েছে। অর্থাৎ গত সপ্তাহে যেখানে মোটা ধান বিক্রি হয়েছে 1100 থেকে 1000 টাকার মধ্যে, সেই ধান কিন্তু মন প্রতি 100 থেকে 150 টাকা কমে কিন্তু এখন বাজারে বিক্রি হচ্ছে 900 থেকে 1000 টাকার মধ্যে। এছাড়া হচ্ছে চিকন যে ধানগুলো রয়েছে, হাইব্রিড চিকন ধান বিক্রি হচ্ছে 1000 থেকে 1050 টাকায়। এছাড়াও হাইব্রিড যে 29 ধান রয়েছে, সেই ধান কিন্তু মন প্রতি 1150 থেকে 1170 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। মূলত এখন যেহেতু সামনে রোপা আমন মৌসুম রয়েছে, যার কারণে কিন্তু কৃষকের ঘরে যে সঞ্চিত ধানগুলো রয়েছে, সেই ধানগুলোই কিন্তু এখন তারা বাজারে আনছেন এবং তারা কিন্তু বিক্রি করছেন। চাষের যেই খরচ, সেই খরচ মেটানোর ফলেই কিন্তু এখন যেহেতু কৃষকের হাতে অর্থের প্রয়োজন, সেই অর্থের জন্য কিন্তু তারা বিক্রি করছেন। তবে তারা বলছেন যে ধানের দরদাম নিয়ে তাদের অভিযোগ রয়েছে। তবে ব্যবসায়ীরা বলছেন যেহেতু এখন মোকামগুলোতে পর্যাপ্ত ধান রয়েছে, যার ফলে কিন্তু ধানের দরদামের প্রভাব কিন্তু এই বাজারগুলোতেও পড়ছে। আমি যদি একটা জিনিস বলে রাখি, গেল এই বড় মৌসুম কিন্তু নেত্রকোনায় প্রায় 1,85,547 হেক্টর জমিতে কিন্তু ধানের আবাদ হয়েছিল। প্রায় 13,35,000 মেট্রিক টন ধান, যার বাজার ছিল প্রায় 4,500 কোটি টাকা। কিন্তু জুনের প্রথম সপ্তাহের যে আগাম বন্যা এবং অতিবৃষ্টি, সেই বৃষ্টিতে কিন্তু হাওড় সহ জেলায় প্রায় 18,000 হেক্টরের বেশি কিন্তু জমি ক্ষতিগ্রস্ত হয়েছিল, যার ফলে কিন্তু প্রায় 375 কোটি টাকার মতো কিন্তু ধানের ক্ষতি হয়েছিল। এই ধানের ক্ষতির ফলে কিন্তু কৃষকরা তাদের যে সঞ্চিত রয়েছিল, সেই সঞ্চিত কিছু কিছু জমি রেখে কিন্তু বাজারে তারা বিক্রি করছেন এবং নিজেদের খাবার জন্য কিন্তু রাখছেন। মূলত এখন যেহেতু মৌসুম শেষের দিকে এবং নতুন আবার চাষের মৌসুম শুরু হচ্ছে, যার কারণে কিন্তু কৃষক এখন ঘর থেকে ধান তারা বিক্রি করছেন। তবে ব্যবসায়ীরা যেমনটা বলছেন, যেহেতু এখন বৈরী আবহাওয়া চলছে এবং ধান মজুদে তাদের একটু সমস্যা হচ্ছে, যার ফলে কিন্তু দরদামের একটু প্রভাব পড়ছে। তারা বলছেন যে আগামী যে দিনগুলো রয়েছে, সেই আবহাওয়া ভালো হতে কিন্তু ধানের দরদামও কিছুটা বাড়তে পারে। তবে এখন বলা যায় যে একেবারে মোকামগুলোতে চাহিদা একটু কম থাকার ফলে কিন্তু দরদামে প্রভাব পড়েছে। তবে কৃষকরা বলছেন এখন যেহেতু তাদের একেবারেই চাষাবাদের খরচ বেড়েছে এবং এই ধানের বিক্রি করতে গিয়ে তারা যেহেতু একটু সমস্যায় পড়ছেন, যদি দরদামটা একটু বাড়ানো যায়, তার ফলে কিন্তু তাদের যে খরচ, সেই খরচ মিটে কিন্তু কিছুটা লাভবান হতে পারবেন। তো এই ছিল আমার কাছে নেত্রকোনা থেকে ধানের হাট থেকে বিক্রি সর্বশেষ। জ্যোতিকা। ধানের বাজারের খবর জানাতে যুক্ত ছিলেন রিফাত আহমেদ রাসেল। মৌলভীবাজারে কমছে না হামের প্রকোপ। 24 ঘন্টায় উপসর্গ নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে 9 জন। এ পর্যন্ত জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 12 জনে। বিস্তারিত জানাতে 250 শয্যা জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড থেকে যুক্ত হচ্ছেন হামিদ, টিকা দেওয়ার পরও হামের প্রকোপ কমছে না কেন, কি বলছেন চিকিৎসকরা? জ্যোতিকা, মৌলভীবাজারের কথা যদি বলি, সেক্ষেত্রে জানুয়ারি থেকে এখন পর্যন্ত 1002 জন হাম উপসর্গ নিয়ে রোগী আক্রান্ত হয়েছেন এবং গত 24 ঘন্টায় মৌলভীবাজারে 9 জন রোগী আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং এ পর্যন্ত মারা গিয়েছেন 12 জন রোগী। গত 48 ঘন্টায় একজন রোগী রত্না চা বাগান এলাকার জুড়ির 10 মাসের একটি শিশু সিলেটে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছে এবং এ পর্যন্ত হাম এবং রুবেলার সর্বমোট আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে 22 জনে, অর্থাৎ যাদের নমুনা পাঠানো হয়েছিল ল্যাব টেস্ট থেকে আসার পরে 22 জনকে নিশ্চিত করা হয়েছে হাম রুবেলার রোগী হিসাবে। এছাড়া আমি কথা বলেছিলাম শিবিরচন্দ্র ডাক্তার মামুনুর রহমানের সাথে, তিনি জানিয়েছেন যে প্রতিনিয়তই হামের রোগী বাড়ছে, কিন্তু আশার বাণী হিসেবে তিনি বলছেন যে গত কয়েক সপ্তাহ রোগীর সংখ্যা কম ছিল, যদিও এই সপ্তাহ থেকে রোগীর সংখ্যা আবার বাড়তে শুরু করেছে। তিনি জানিয়েছেন যে টিকাদান সম্পন্ন হয়েছে এবং জেলায় 100% উপরে টিকাদান সম্পন্ন হয়েছে, যার কারণে যেখানে 2,04,928 জনকে টিকা দেওয়ার কথা, সেখানে 2,05,000-এর উপরে টিকাদান সম্পন্ন হয়েছে, অর্থাৎ 100.17% টিকাদান সম্পন্ন হয়েছে। তিনি বলছেন যে এই টিকাদানের প্রক্রিয়া শেষ হয়েছে, এটার এফেক্ট হতে কিছুদিন সময় লাগবে, 2 থেকে 3 মাস আর একটু সময় লাগতে পারে এবং যখনই এই টিকার এফেক্ট শুরু হবে শিশুদের শরীরের মধ্যে, তখন থেকে
আস্তে আস্তে হাম কমতে শুরু করবে। আজকের কথা যদি বলি, হাম আইসোলেশন ওয়ার্ডে 250 শয্যা হাসপাতালে ভর্তি রয়েছেন 17 জন, এর মধ্যে 6 জনই রয়েছেন প্রাপ্তবয়স্ক, যাদের বয়স 18 থেকে 32 বছর পর্যন্ত। শিশুদের পাশাপাশি বড়রাও কিন্তু এখন হামে আক্রান্ত হচ্ছেন। অনেকে বলছেন এই রোগটা অত্যন্ত ছোঁয়াচে, ডাক্তাররা বলছেন রোগটা ছোঁয়াচে থাকার কারণে অনেকেই যখন হাসপাতালে ভর্তি হবে, যাদের এই উপসর্গ দেখা দিবে তাদেরকে আলাদাভাবে আইসোলেশন রাখতে হবে, বাড়িতে হোক বা হাসপাতালে হোক, এবং মাস্ক ব্যবহার করতে হবে, তাদের থেকে দূরে থাকতে হবে এবং তাদেরকে ভালো নজরে রাখতে হবে যাতে করে অন্যদের মধ্যে সেটা ছড়িয়ে না পড়ে। আমরা কথা বলেছিলাম ডাক্তার প্রণয়কান্তি দাস তত্ত্বাবধায়ক 250 শয্যা জেনারেল হাসপাতাল, তিনি জানিয়েছেন যে প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছে এবং প্রতিদিন আউটডোরে প্রায় 14 থেকে 1500 রোগী চিকিৎসা নিচ্ছেন এবং ইনডোরে যদিও 250 শয্যা হাসপাতাল, সেখানে 4 থেকে 700 রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। আজকের কথা যদি বলি, সেক্ষেত্রে স্ক্যানো ওয়ার্ডে এই মুহূর্তে ভর্তি আছেন 14 জন, শিশু ওয়ার্ডে 51 জন, মেডিসিন ওয়ার্ডে 81 জন এবং ডায়রিয়া ওয়ার্ডে 18 জন রোগী রয়েছেন। যাদের উপসর্গ দেখাতে তারা প্রথমে ডায়রিয়া বা জ্বর বা কাশিতে আক্রান্ত হন এবং আস্তে আস্তে তাদের শরীরে যখন র্যাশ দেখা যায় তখনই কেবল তাদেরকে আলাদা করা হচ্ছে এবং সেখান থেকে তাদের চিকিৎসা সম্পন্ন করা হচ্ছে। আমি কথা বলেছিলাম সিভিল সার্জন, তিনি জানিয়েছেন যে উপসর্গ নিয়ে যারা ভর্তি হচ্ছেন তাদের নমুনা সংগ্রহ করে ঢাকাতে পাঠাতে হচ্ছে এবং সেখান থেকে আসতে প্রায় 1 সপ্তাহ 15 দিন পর্যন্ত সময় লাগছে। এতে করে কতজন রোগী মূলত চিহ্নিত রয়েছেন সেগুলো বলা যাচ্ছে না। অপরদিকে হাসপাতালের কথা যদি বলি, 250 শয্যা জেলা হাসপাতাল মৌলভীবাজারের, সেখানে রোগীরা ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন, কিন্তু এখানে আইসিইউ না থাকার কারণে তাদেরকে অনেক ক্ষেত্রে যারা রোগাক্রান্ত বেশি হয়ে যাচ্ছেন তাদেরকে সিলেটে রেফার করতে হচ্ছে। যদি আইসিইউ এখানে চালু থাকতো, আইসিইউ রুমগুলো রয়েছে কিন্তু সেখানে যন্ত্রপাতি না থাকার কারণে সেগুলো চালু করা যাচ্ছে না। যদি এই আইসিইউগুলো চালু করা যেত তাহলে অনেক গরিব রোগী রয়েছেন যারা ভালো চিকিৎসা নিতে পারতেন এই 250 শয্যা হাসপাতালে থেকে। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে হাম নিয়ে সবশেষ। জ্যোতিকা, হাম পরিস্থিতির খবর জানাতে যুক্ত ছিলেন এম এ হামিদ। অপরিকল্পিত নগরায়ন, ধীরগতির সড়ক সংস্কার, দুর্বল বর্জ্য ব্যবস্থাপনার কারণে সিলেটের পর্যটন শিল্পে এর ব্যাপক প্রভাব পড়েছে। বারবার মাস্টার প্ল্যানের ঘোষণা এলেও সমন্বয়ের অভাবে আলোর মুখ দেখছে না। যদিও সিটি কর্পোরেশনের নতুন দায়িত্ব এখন পাওয়া প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী বলছে পরিকল্পিত ও প্রযুক্তি নির্ভর আধুনিক সিলেট করার কাজ শুরু হয়েছে। অনিল পালের ছবিতে সন্দীপন শুভর প্রতিবেদন। মন ভোলানো প্রাকৃতিক সৌন্দর্য, আধ্যাত্মিক ঐতিহ্য আর অসংখ্য পর্যটন কেন্দ্রের জন্য সুখ্যাতি থাকলেও বর্তমানে সড়কের বেহালদশা, যানজট, দুর্বল বর্জ্য ব্যবস্থাপনা ও আইন শৃঙ্খলার অবনতির ফলে সিলেট এখন আতঙ্কের নগরীতে পরিণত হয়েছে। 2001 সালে 27টি ওয়ার্ড নিয়ে যাত্রা শুরু করা সিলেট সিটি কর্পোরেশনের সঙ্গে 2023 সালে আরও 15টি ওয়ার্ড যুক্ত হয়। যদিও বর্ধিত এলাকার অনেক অংশই এখনও উন্নয়ন বঞ্চিত। অধিকাংশ সড়ক শুরু হওয়ায় যানজট, সময়ের অপচয় ও দুর্ঘটনা নিত্যদিনের সঙ্গী। অন্যদিকে অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা, খাল, ছড়া দখল ও প্লাস্টিকের কারণে সামান্য বৃষ্টিতেই নগরীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। বৃষ্টি দিয়ে হারলে আঁটু পানি, আমরা পাবন্দি মাঝে মানুষ আঁটু পানি দিত গিয়া। এখানে ডাস্টবিনের কোনো ইয়ে নাই, অথচ এখানে মানুষ ময়লা ফেলাই বলে রাস্তাঘাটে গন্ধ হয়ে যাচ্ছে, মানুষ চলাফেরা করতে পারে না। এদিকে সাম্প্রতিক সময়ে চুরি, ছিনতাই, হত্যা ও অন্যান্য অপরাধ বৃদ্ধিতে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন নগরবাসী। প্রশাসন থেকে জননিরাপত্তা সব জায়গাতেই প্রশাসনের স্পষ্ট ব্যর্থতার এবং উদাসীনতার চাপ রয়েছে। নিরাপত্তা ব্যবস্থা আছে, এটা আর একটু ভালো করা দরকার। যেমন এখন ঢাকায় অনেক জায়গায় দেখছি এআই ক্যামেরা লাগাইছে, তো এগুলো লাগানো উচিত। নগর বিশ্লেষকদের মধ্যে প্রযুক্তি নির্ভর ব্যবস্থাপনা, নাগরিক অংশগ্রহণ এবং সমন্বিত মাস্টার প্ল্যান ছাড়া এই সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়। এই জন্য প্রয়োজন আধুনিক গণপরিবহন, স্মার্ট ট্রাফিক, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ বান্ধব নগরায়ন এবং প্রযুক্তি নির্ভর নিরাপত্তা ব্যবস্থা। প্রশাসনকে কঠোরভাবে দেখতে হবে যাতে মানুষের নিরাপত্তাটা আরও ভালো হয় এবং এই নিরাপত্তার পাশাপাশি আমরা যদি যোগাযোগের কথাটা বলি, যে এই যে রাস্তাঘাট অনেক সংকীর্ণ আছে, পরিকল্পিত আসলে শুরুতেও ছিল না, সেটাকে কিভাবে আরও বেটার করা যায়। যারা একাডেমির সাথে জড়িত আছে তাদের নিয়ে যদি সার্বিকভাবে একটা কমিটি বা একটা কিছু করা যায়, হয়তোবা আছে, সেটাকে যদি আরেকটু গতিশীল করা যায় এবং তাদের যে রিকমেন্ডেশন সেগুলো যাতে
ফেজে ইমপ্লিমেন্ট হয় সেদিকে খুব খেয়াল রাখা দরকার। নিরাপত্তা নিশ্চিতকরণ, জলাবদ্ধতা নিরসন, সড়ক উন্নয়ন, ওয়াকওয়ে নির্মাণ ও সৌন্দর্য বর্ধনের মাস্টার প্ল্যান এবং বিদেশি অর্থায়নে একাধিক প্রকল্প বাস্তবায়নের কথা জানিয়েছে প্রশাসন। এখানে যদি 1200 সিসিটিভি ক্যামেরা লাগানো হয় তাহলে পুরো শহরকে আমরা কি সিসিটিভি মনিটরিংয়ের আওতায় আনতে পারবো। যদি আমাদের একটা প্রজেক্টের আওতায় এটা করে দেওয়া যায়, এটা সবচেয়ে ভালো হয়। বিউটিফিকেশন, জলাবদ্ধতা, সুরমা নদী খনন, দুই পারে এমব্যাঙ্কমেন্ট, তারপরে ওয়াকওয়ে নির্মাণ বা সিটিকে গ্রিন করা, এই সমস্ত অনেকগুলা বিষয় নিয়ে আমরা একটা প্ল্যান সাজিয়েছি। দীর্ঘমেয়াদী পরিকল্পনা, প্রযুক্তির ব্যবহার, আইনের প্রয়োগ নিশ্চিত করা এবং নাগরিক অংশগ্রহণের মাধ্যমেই আধুনিক পর্যটন নগরী করে তুলতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপ এখন সময়ের দাবি। সন্দীপন শুভ, এখন সিলেট। এই ছিল এখন জনপদ। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।